আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। নিয়মিত আমাদের যে আয়োজন চলছিল তারই এটি দ্বিতীয় দিন, আজকে ডে 2। তো দ্বিতীয় দিনের আমাদের আজকের আয়োজন এটি। দ্বিতীয় দিনে আমরা ক্লাসটি শুরু করার পূর্বে গত দিনে আমরা কি শিখেছি, গত ক্লাসের আলোচনা থেকে আমরা যা যা শিখেছি সেটা আমরা একটু আগে রিপিট করি। ওয়েল, নাম্বার 1, প্রথমত আমরা শিখেছি এ থেকে জি পর্যন্ত। এ থেকে জি পর্যন্ত সঠিক প্রনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণটা আমি শিখিয়ে দিয়েছি, আমি পড়ে দিয়েছিলাম। দেন তোমরা হয়তো অনেকে ট্রাই করেছো। নাম্বার 2, লেটার মানে অক্ষর। লেটার মানে অক্ষর বা বর্ণ, অন্যদিকে অ্যালফাবেট মানে বর্ণমালা। এটা কিন্তু আমরা শিখেছি, তাই না? গতদিন আমরা বলেছিলাম লেটার হচ্ছে এ বি সি সিম্বল এক একটা, আর অ্যালফাবেট বা বর্ণমালা যেটা এ থেকে জি পর্যন্ত সবগুলোকে একসাথে অ্যালফাবেট বলা হয়। ক্লিয়ার? আমরা কিন্তু একটু রিভিউ করছি। আর নাম্বার 3তে আমরা যেটা জেনেছি গত ক্লাস থেকে, অ্যালফাবেট শব্দটির সঙ্গে কখনোই এস যুক্ত করা যায় না। কখনোই আমরা অ্যালফাবেটস বলতে পারবো না। মনে আছে? ওকে, আই হোপ মনে আছে। নাম্বার 5 আমরা শিখেছি 5টি লেটার এ ই আই ও ইউ, এই বর্ণকে বলা হয় ভাওয়াল। আর বাকি 20টি লেটার, এগুলোর নাম হচ্ছে কনসোনেন্ট। এর ভেতরে একটি রয়েছে স্পেশাল ভাওয়াল, সেটা হলো ওয়াই। তাহলে টোটাল ভাওয়ালের সংখ্যা হয়ে যায়, এই হলো 5 এবং এই হলো 1, এই হলো 6টি। ওকে, ডান। এরপরে 5 নম্বরে ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না, এটা কিন্তু আমরা মোটামুটি জেনে নিয়েছি। এবং যে ওয়ার্ডগুলোতে ভাওয়াল নেই, এ ই আই ও ইউ নেই, সেগুলোতে কিন্তু অবশ্যই ওয়াই ছিল। একটু মনে করে দেখো, ক্রাই, ফ্রাই, আমি এরকম দেখিয়েছিলাম। অ্যান্ড 6 নাম্বারে এসে যে শব্দের ভেতরে ভাওয়াল থাকে না সেখানে অবশ্যই স্পেশাল ভাওয়াল ওয়াই থাকে, রাইট? এটা আমি অলরেডি বললাম, এটা আমরা জেনেছি। অ্যান্ড 7 নাম্বার, ইংরেজির প্রতিটি লেটারকে ওয়ার্ড হিসেবে কল্পনা করা হয় যদি তারপরে ভার্ব থাকে। ওই যে একটি এক্সাম্পল দিয়েছিলাম, আই ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ। ইংরেজির প্রতিটা লেটারকেই তুমি ওয়ার্ড বলতে পারো যদি তারপরে ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু করা হয়, বা সাবজেক্ট অবজেক্ট হলে সেগুলোকে ওয়ার্ড বলা যেতে পারে। সেটাকে আমরা পরবর্তীতে যখন সেন্টেন্স মেকিং এর ক্লাস করবো সেখানে বিশদভাবে বলবো। শুধু এইটুকু বলি, আমরা গতদিনে বলেছিলাম এক একটা লেটার, যেমন আমি যদি বলি এ ইজ দ্য ফার্স্ট লেটার অফ ইংলিশ, বি ইজ দ্য সেকেন্ড লেটার অফ ইংলিশ, এ বি, তখন কিন্তু ওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে? এই ব্যাপারটাও কিন্তু আমি শিখেছিলাম গতদিনে, নিট বই থেকে দেখেছিলাম আই ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ, রাইট? ওকে, তাহলে এই হলো আমাদের ডে 2 এ এসে গত দিনের আলোচনা থেকে হালকা একটু রিভিউ, একটু স্মরণ করে দেখলাম যে আমাদের স্মৃতিপটে সেগুলো মনে আছে কিনা। ঠিক আছে? ডে 2 এর আলোচনায় এসে আমরা লেটারের আরো কিছু বিষয় ক্লিয়ার করব, বিকজ লেটারটা কিন্তু হালকা একটু বিষয় রয়ে গেছে। প্রথম কথা হচ্ছে ভাওয়াল এবং কনসোনেন্ট। ভাওয়াল এবং কনসোনেন্ট নিয়ে একটু কথা বলা দরকার। তাহলে ভাওয়ালের সংখ্যা আমাদের হয়ে গেছে এ ই আই ও ইউ এবং ওয়াই। আমি ওয়াইটাকে একটু রেড করে দিচ্ছি। অ্যান্ড অবভিয়াসলি কেউ বলছে যে একটু জুম করতে হবে, দ্যাটস ওয়াই আই এম জুমিং। একটু জুম করলাম। সো ভাওয়াল হচ্ছে এই 6টি। তাহলে এবার আমাকে বলো তো, আমি যখন ভাওয়াল বললাম এই 6টি, তখন কি আমি এখানে শুধু ভাওয়াল বলতে পারবো নাকি আমাকে ভাওয়ালস বলতে হবে বলো তো? অবশ্যই ভাওয়ালস বলতে হবে, বিকজ ভাওয়াল হচ্ছে এক একটি আলাদা আলাদা করে, এ একটি, ই একটি, আই একটি, তখন আমি ভাওয়াল বলতে পারছি। বাট যখন অনেকগুলোকে একসাথে বলতে চাচ্ছি তখন আমাকে ভাওয়ালস ইউজ করতে হচ্ছে। আমাদের সমস্যা কি, আমরা এই জিনিসগুলোতে ভুল করি। একটি পেন তখন 1 পেন বলো, বাট যখন তুমি 2টি কলম বলবে তখন কি বলবে? 2 পেন্স বলবে, রাইট? সো এই এস এর একটা ছোট্ট ব্যবহার তোমাদের শিখিয়ে দিলাম, ভাওয়াল, বিকজ এখানে ভাওয়ালসের সংখ্যা কিন্তু অনেকগুলো হয়ে গেল, রাইট? অ্যান্ড কনসোনেন্টের ক্ষেত্রে তাহলে আমাদের কয়টি হয়ে যাবে? 26টি যেহেতু লেটার, সেক্ষেত্রে এখানে অলরেডি 6টি চলে এসেছে, তাহলে অবশ্যই বাকি 20টি। আমি আর বাকি 20টি মেনশন করলাম না, এখানে শুধু একটু লিখে দিলাম। তাহলে এখানে কি কনসোনেন্ট হবে না কনসোনেন্টস হবে? কনসোনেন্টস হয়ে যাবে, তাই না? অ্যান্ড এখানে কি আমি তখন লেটার দিতে পারবো নাকি লেটার্স? 20 লেটার্স। ওয়েল, সো অবশ্যই সংখ্যা যখন অনেকগুলো হয়ে যাচ্ছে তখন লেটার্স হয়ে যাচ্ছে। ডে 2 তে এসে আমরা ভাওয়াল এবং এর কনসোনেন্টের একটা লিস্ট দিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অর ইম্পর্টেন্স অফ ভাওয়ালস? কথা হচ্ছে যে ইংরেজিতে ভাওয়ালস এবং কনসোনেন্টস এর গুরুত্বটা কোথায়, আমরা কেন আসলে ভাওয়াল বা কনসোনেন্ট শিখবো? গতদিনে এইটুকু আমরা আলোচনা করিনি, এইটুকু শেষ করে দিয়ে আমরা আজকে ওয়ার্ড ফাংশনে চলে যাব, রাইট? তো যেটা বলছিলাম যে ভাওয়াল বেসিক্যালি শব্দের উচ্চারণ নিয়ে কাজ করবে। তোমাদেরকে একটা শব্দের সঙ্গে আমি পরিচয় করে দিই, তোমরা হয়তোবা অনেকে নতুন শুনে থাকবে, সেটা হচ্ছে ফোনেটিক্স। ফোনেটিক্স শব্দের সঙ্গে অনেকেই হয়তোবা তোমরা পরিচিত রয়েছে। এই ফোনেটিক্স বা যেটাকে বলা হয় উচ্চারণ বিষয়ক বা উচ্চারণ কৌশল, এই উচ্চারণ কৌশলের সঙ্গে সবচাইতে বেশি যুক্ত হলো এই ভাওয়ালগুলো। ঠিক আছে? একটি শব্দের উচ্চারণ কেমন হবে, কেমন হওয়া উচিত, এটা নির্ভর করে ভাওয়ালের ক্ষেত্রে। একটা মজার বিষয় বলি, ইংরেজি এই ভাষাটা যদি ভাষা না হয়ে শুধুমাত্র লিখিত কোনো বিষয় হতো, মানে শুধুমাত্র লিখা হতো, লেখার ক্ষেত্রে, তাহলে হয়তো ভাওয়ালের ব্যাপার ছিল না, তখন লেটারগুলোকে দুটি ভাগে ভাগ করা দরকার হতো না, তখন শুধু ভাওয়াল বা কনসোনেন্ট যে কোনো একটি থাকলে হয়ে যেত। বাট যেহেতু এটি একটি ল্যাঙ্গুয়েজ, এটি একটি ভাষা, এখানে একটি উচ্চারণের বিষয় আছে, সেই জন্য ফোনেটিক্স বা ভাষার একটি বিষয় চলে আসে। সো একই বিষয় বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে উচ্চারণ করে থাকি। লাইক দিস, আমি দুটো শব্দের কথা বলি তোমাদের, বিইএটি, বিডাবলটি, ওকে, অ্যান্ড আরেকটা বিইএটি, বিট। ওকে, সো এবার একটু বলি, বিট, দেখো দুটোর মধ্যে কিন্তু ভাওয়াল আছে না, বাট উচ্চারণের ভিতরে কিন্তু হালকা একটি পার্থক্য রয়েছে। তুমি দুটাই কিন্তু বিট বিট বলতে পারছো না। যখন পরবর্তীতে আমরা উচ্চারণ নিয়ে ক্লাস নেব সেখানে আর ক্লিয়ার করবো। যেমন এটা হচ্ছে বিট, খুব দ্রুত ফাস্ট বলতে হবে বিট মানে পালং শাক। যারা জানো না একটু জেনে রাখো, বিট মানে পালং শাক, মাঝে কি রয়েছে? ভাওয়াল রয়েছে। ভাওয়াল ছাড়া কিন্তু ওয়ার্ড গঠিত হয় না, সেটা আগে জেনেছো। তাহলে বিট, এটা কি বললাম? পালং শাক, উচ্চারণটা দ্রুত ফাস্ট হচ্ছে বিট। বাট বিইএটি, এখানে একটু ওই ভাওয়াল থাকলেও ভাওয়ালের একটি নিয়মের কারণে বলা যেতে পারে, নিয়ম নিয়ে আমরা পরে ক্লাস নেব প্রনাউন্সিয়েশনের, এখানে কিন্তু বিট বলা যাবে না, বিট। ভালো করে খেয়াল করো, বিট 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 বিট। ওকে, সো এই বিষয়গুলো আমরা আলোচনা করি ফোনেটিক্সের সমন্বয়ে। সেইটার আবার আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে ফোনোলজি। ফোনেটিক্স, এই জিনিসগুলো বেসিক্যালি উচ্চারণ নিয়ে কাজ করে। লাইক যেমন আরবির অনেক মাকরাজ রয়েছে না, ভালো করে বুঝে নাও। তোমাকে এই জিনিসগুলো আজকে শিখতে হবে এরকম না,
ইন ফিউচারে কেউ যদি ফোনেটিক্স কথাটি বলে তাহলে যেন তুমি বুঝতে পারো যে আসলে ফোনেটিক্স জিনিসটা কি। তোমাকে যদি কেউ ফোনোলজি বলে তাহলে তুমি যেন বুঝতে পারো, রাইট? আরেকটি শব্দের সঙ্গে আমি তোমাদের ইন্ট্রোডিউস করে দিই ফোনোলজি। ফোনোলজিটা হচ্ছে যে কোনগুলো ভাওয়ালস অ্যান্ড কোনগুলো কনসোনেন্ট অ্যান্ড তারা বাক্যে কিভাবে ব্যবহার হবে, দেয়ার ইউজেস। ভালো করে বোঝে নাও, ফোনোলজি হচ্ছে ভাওয়াল এবং কনসোনেন্টকে ওয়ার্ডের ভিতরে বিভক্ত করে তার উচ্চারণগুলোকে সুন্দর করে বর্ণনা করা একটি সিস্টেম। সো ইন ফিউচারে যদি কেউ তোমাকে ফোনেটিক্স বলে এবং ফোনোলজি নামের কোনো শব্দ তোমার সামনে বলে থাকে তাহলে তুমি চমকে যেও না, তুমি সিম্পলি ভেবে নাও যে এটা আসলে কিছুই না, এটা একটি কি, এটা একটি নর্মালি উচ্চারণ নিয়ে কাজ করা হচ্ছে, রাইট? ওকে, তাহলে আমরা ফোনেটিক্স এবং ফোনোলজি বিষয়টা মোটামুটি স্কিপ করছি। এটা বেসিক্যালি আমরা গতদিনের আলোচনা থেকে এটা আলোচনা করলাম। ওয়েল, আজকে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়ার্ড। শুরু করছি। আর দ্বিতীয় দিনের মূল আলোচ্য বিষয় সেটি হলো ওয়ার্ড। সো ফার্স্টে ওয়ার্ডের কথা হলো, ওয়ার্ড জিনিসটা কি। গতদিনে তোমাদের একটু হালকা টাচ দিয়েছি, লাইক আমি যদি বলি বুক, এখানে দেখো বি একটি লেটার, ও একটি লেটার, ও একটি লেটার এবং কে আরেকটি লেটার। দিস ইজ নট কে, আমরা কি বলবো কে, রাইট? মনে আছে কে? সো বুক, এই যে এটা কিন্তু একটি ওয়ার্ড হয়ে গেল। তার মানে এক একটি লেটার মিলে কিন্তু একটি ওয়ার্ড হয়ে যায়। বাট এটি শেষ কথা নয়, ওয়ার্ডের আরো কিছু মৌলিক কথা আছে। সেটার জন্য আমরা সরাসরি নিট বই চলে যাব। এই নিট বইটা তোমাদের কাছে যাদের আছে তারা ওপেন করে ফেলো, যাদের নেই তারা তো ডেসক্রিপশনে লাইব্রেরি লিংক পেয়ে যাবে, ওয়েবসাইটে লিংক পাবে, সেখান থেকে অর্ডার করে ফেলো। তো এই নিট বই থেকে সরাসরি ওয়ার্ডে চলে যাব। ও ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, রাইট? বিন্দু বিন্দু বালুকণা দিয়ে যেমন উঁচু পাহাড় গড়ে ওঠে, বিন্দু বিন্দু বালুকণা দিয়ে উঁচু যেমন পাহাড় গড়ে ওঠে, ইটের পরে ইট দিয়ে যেমন সুউচ্চ দালান বা অট্টালিকা গড়ে ওঠে, তেমনি একের অধিক লেটার বা বর্ণ মিলে ওয়ার্ড গঠিত হয়। ইয়েস, তার মানে ওয়ার্ডের কিন্তু একটি সংজ্ঞা আমরা পেয়ে গেলাম। ওয়ার্ড হচ্ছে বেসিক্যালি অনেকগুলো লেটারের সমাহার, অনেকগুলো লেটারের সমাহার। তবে একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, শুধুমাত্র লেটারগুলোকে একের পর এক সাজালে কিন্তু ওয়ার্ড হবে না, তার কিছু কন্ডিশন রয়েছে। ওয়ার্ডের সংজ্ঞা আমি যেটি বলেছি, একের অধিক লেটার একত্রিত হয়ে যখন একটি সুন্দর অর্থ দেয়, এই সুন্দর অর্থ দেয় তখন সেটা ওয়ার্ডে রূপান্তরিত হবে, রাইট? সো ওয়ার্ড হতে গেলে তার একটি সুন্দর অর্থ থাকতে হবে। যেমন বুক মানে বই, পেন মানে কলম, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, ফাস্ট মানে দ্রুত, হুররা আনন্দ বিষয়ক ধ্বনি, নাইস মানে চমৎকার, সি মানে সে, এটসেট্রা ইত্যাদি। এখানে দেখো আমি যে লেটারগুলো এক এক করে দিয়েছি শুধুমাত্র কিন্তু সাজিয়ে দিয়েছি তাতে কিন্তু হয়ে যায়নি, এর কিন্তু সুন্দর একটি অর্থ আছে। তার মানে লেটারগুলোকে সাজালেই হবে না, তার একটি সুন্দর অর্থ দিতে হবে, তবে কিন্তু সেটি একটি ওয়ার্ড হয়ে যাবে। ওয়েল, ওয়ার্ডের একেবারে বেসিক আমি একটি বিষয় বলে দিলাম। ওয়েল, এবার লক্ষ্য করো, যেমন NAM, KBB, ECIN, এইগুলো দেখতে ওয়ার্ড মনে হলেও মূলত তা ওয়ার্ড নয়। কেন না? এগুলো ওয়ার্ড নয়। কেন ওয়ার্ড নয়? লেটারগুলো এলোমেলো করে সাজানো হয়েছে। যেমন NAM, এই নামে কি আমরা কোনো ওয়ার্ড পেয়েছি কখনো? নেভার। এবং তার কোনো সুস্পষ্ট অর্থ নেই। সুতরাং তুমি যদি এটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে চাও তাহলে কি হবে? BOOK, রাইট? সো এইটা হলো ওয়ার্ড, বিকজ সুন্দর করে আমরা সাজালাম এবং তার একটি সুন্দর অর্থ আছে, বুক মানে বই, রাইট? ওয়েল, ওয়ার্ড থেকে আমরা কিছু সাধারণ তথ্য জেনে নিই, যেটা অবশ্যই জানা দরকার। আমি নিট বই দিয়ে দিয়েছি অজানা কথা শিরোনামে। প্রসঙ্গত বলতেই হয়, নিট বই আমরা A to Z আলোচনা করব, বইটি বিশদ। আমি বইটার আজকে তোমাদের একটু শিরোনামটা দেখিয়ে দেবো, কোথায় থেকে মানে কি কি রয়েছে বইটাতে, দেখলে বুঝতে পারবে। ওয়ার্ডকে গ্রামারের স্মলেস্ট ইউনিট বলা হয়। স্মলেস্ট ইউনিট মানে ক্ষুদ্রতম উপাদান। যদি বলা হয় ইংরেজি গ্রামারের বেসিকটা কোন জায়গা থেকে শুরু হলো, তাহলে বেসিক্যালি কিন্তু ওয়ার্ড থেকে। ঠিক আছে, ওয়ার্ড থেকেই মূলত ইংলিশ গ্রামারের মূল সূচনা। ওকে, আমরা জেনে নিলাম যে ওয়ার্ড ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ইংলিশ গ্রামার, অথবা আমরা বাংলায় বলছি ওয়ার্ডকে ইংলিশ গ্রামারের স্মলেস্ট এলিমেন্ট। স্মলেস্ট এলিমেন্ট মানে হচ্ছে উপাদান, ঠিক আছে, ক্ষুদ্রতম উপাদান বলা হয়। ওকে, নাম্বার 2 তে ইংলিশের সবচাইতে ছোট ওয়ার্ড হলো আই। সো ইংলিশের সবচাইতে ছোট ওয়ার্ড হলো আই, যদিও কোনো কোনো জায়গাতে গো বলা হয়, কিন্তু না, গোয়ের থেকেও ছোট একটা রয়েছে, সেটি হচ্ছে আই। ওকে, নাম্বার 3 তে এসে যে কথাটি আমি বলেছি যে ইংলিশের সবচেয়ে বড়, যেহেতু আমি ছোটটা নিয়ে কথা বলেছি তাহলে প্রশ্নতে এসে যায় ইংলিশের সবচেয়ে ছোট ওয়ার্ড যদি আই হয় তাহলে সবচেয়ে বড় ওয়ার্ড কোনটা হবে। ওকে, সো এটা সবারই জানতে ইচ্ছে করতে পারে, দ্যাটস ওয়াই আমি দিয়ে দিয়েছি এইটি হলো সবচেয়ে ছোট না সবচেয়ে বড় ওয়ার্ড। এটার আমি একটু উচ্চারণটা করার চেষ্টা করছি, একেবারে দাঁত ভাঙার মতো একটি অবস্থা, তারপরে চেষ্টা করছি। এটি বেসিক্যালি একটি ফুসফুস রোগের নাম, ঠিক আছে? রোগের নামগুলো একটি বিষয় বলি, মেডিকেল সায়েন্সে রোগ শোকের নাম, বিভিন্ন বিষয়ের নামগুলো সাধারণত পি লেটার দিয়ে বেশি স্টার্ট হয়, তুমি একটু খেয়াল করে দেখবে। বেশিরভাগগুলো সাইকোলজি বলো, নিউমোনিয়া বলো, অ্যান্ড অবভিয়াসলি প্রায়গুলোই পি দিয়ে একটু স্টার্টিং বেশি হয়। আমি একটু রেড করে দিলাম, এটি একটি মনে রাখার মতো বিষয়। নিউ মোনো, এইটুকু আমি একটু অন্য কালার করে দিই। আলট্রা একটু এইভাবে করে দিই যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওয়েল, সো নিউমোনো, পিনিউমোনো বলা যাবে না, পিনিউমোনো না, নিউমোনো, ঠিক আছে? নিউমোনো, আলট্রা, ওকে, মাইক্রোস্কোপিক্স, সিলিকোভল, ক্যানোকোনিসিস, এই পর্যন্ত নিয়ে নিলাম। মেডিকেল সায়েন্সের বানান তো এটা আমাদের সঙ্গে যায় না। সো যেটা একসাথে তাহলে আমরা বলতে পারি নিউমোনো, আলট্রা, মাইক্রোস্কোপিক, সিলিকোভল, ক্যানোকোসিস, রাইট? এই হলো একটি বৃহৎ বানান, জাস্ট তোমরা মনে রেখে দিও, খাতার উপরে লিখে রেখো, ভবিষ্যতে হয়তো বা কোনোদিন কাজে লাগতেও পারে, রাইট? সো এখন ওয়ার্ড নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া উচিত। আমি তোমাদেরকে যদি বলি যে বলো তো ইংলিশ গ্রামারে আমরা কিন্তু ফার্স্টে কি শিখেছি, খেয়াল করে দেখো, আমরা ফার্স্টে শিখেছি লেটার। ওকে, ফাইন, ডান। এরপরে এসে লিখলাম ওয়ার্ড। আচ্ছা, এবার আমি তোমাদেরকে যদি বলি যে বলো তো ইংলিশ গ্রামারে ঠিক এর পরে কোন লেসনটা অ্যাড করা দরকার, আমাকে একটু জানাও। লেটার শেষ করলাম, ওয়ার্ডে ঠিক পরে গ্রামারে কোন লেসনটা আসতে পারে? লেটার এবং ওয়ার্ডে পরে যে লেসনটা এসে যাবে সেটি হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, ওকে। সো অনেকে প্রশ্ন আসতে পারে যে সেন্টেন্স, না, আসলে সেন্টেন্স নয়, বিকজ ওয়ার্ডগুলো এক একটা করলে বেসিক্যালি পার্টস অফ স্পিচ হয়ে যায়। ভালো করে বুঝে নাও, স্পিচ মানে হচ্ছে কথা, মানে আমার তোমার কথা, আর পার্টস মানে হচ্ছে অংশ, আমার তোমার কথার অংশ। এখন আমার তোমার কথার অংশ কয়টা? ভালো করে বুঝে নাও, আমার তোমার কথার অংশ কয়টা? এর ভিতরে নাউন থাকে, এরপরে প্রোনাউন থাকে,
অ্যাডজেক্টিভ থাকে, এরপর থেকে উচ্চারণটা ভুল করা যাবে না। দিস ইজ নট অ্যাডজেক্টিভ, একটু বলার চেষ্টা করবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? অ্যাডজেক্টিভ, তারপরে কি আসবে? ভার্ব, তারপরে অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। ওকে, তাহলে পার্টস অফ স্পিচের এই প্রকারগুলো আই হোপ তোমরা অনেকেই জানো, অ্যান্ড যারা জানো না, নতুন করে জীবনের সূচনা করছো গ্রামারটা, তারা কোনো কথা নেই, মুখস্থ করে ফেলতে হবে। ইংরেজিকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং টপিক, যেগুলো বুঝতে হয়, আরেকটি হচ্ছে মেমোরাইজিং, যেগুলো মুখস্থ করতে হয়। আমি যেগুলো শেখাচ্ছি এগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, আই মিন এগুলো আমাকে বুঝতে হবে। আর মুখস্থ হচ্ছে ভোকাবুলারিগুলো, যে ভোকাবুলারি হলো বেসিক্যালি ওয়ার্ড, ঠিক আছে? কিছু ওয়ার্ড আছে, ওগুলো মুখস্থ করতে হবে। তাহলে যেটা বলছিলাম, ইংলিশ গ্রামারের ওয়ার্ডের পরে যে লেসনটি আসা উচিত ছিল সেটি হলো পার্টস অফ স্পিচ। তাহলে অনেকের এখন প্রশ্ন আসতে পারে, যে স্যার তাহলে তো আপনি আপনার নিড বইয়ে সেন্টেন্সটা দিয়ে শুরু করেছেন, এখানে সমস্যাটা কোথায় জানো? পার্টস অফ স্পিচের আগে আরো অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করি গ্রামারের সিকোয়েন্সটাকে বোঝায় রাখার জন্য। যেমন এরপরে আমরা জেন্ডার বলতে পারি, নাম্বার বলতে পারি, কেস আলোচনা করতে পারি, সেন্টেন্স বলেছি, পার্টস অফ স্পিচ বলেছি। এইগুলো আসলে পার্টস অফ স্পিচের পরে হওয়ার কথা, কিন্তু গ্রামারের সিকোয়েন্স সাজানোর জন্য বেসিক্যালি এগুলো আগে দেওয়া হয়। কিন্তু তুমি যদি গ্রামার শিখতে চাও এবং গ্রামারটা তুমি যদি ধরে ধরে প্রথম থেকে শিখতে চাও, তাহলে প্রথমত তুমি জানার চেষ্টা করবে লেটার, তারপরে তুমি শিখবে ওয়ার্ড, এবং তারপরে চলে যাবে পার্টস অফ স্পিচে। ওয়েল, পার্টস অফ স্পিচের যে প্রকারগুলো রয়েছে সেগুলো একটু ফার্স্টে দেখে নেবে, কাকে কি বলে সেটা একটু জেনে নেবে। আমরা পার্টস অফ স্পিচের বৃহৎ আলোচনা করবো একটি ক্লাসে, সুতরাং এখানে পার্টস অফ স্পিচ নিয়ে মানে আমার মূল টার্গেট না, আমার ওয়ার্ড নিয়ে মূল টার্গেট, আমার মূল ফোকাসটা হচ্ছে ওয়ার্ডকে চেনানো, ঠিক আছে? ওয়েল, ওয়ার্ড নিয়ে আবার একটু কথা বলি। ওয়ার্ডের মূলত ফাংশন যেটা, ওয়ার্ডকে যেভাবে ভাগ করা হয়, সে ভাগ নিয়ে তোমাকে প্রথমত জানতে হবে, যেটাকে আমরা বলি ডিরাইভেটিভ। ডিরাইভেটিভস, তোমরা কি কখনো শুনেছো এই নামটা? ডিরাইভেটিভস, যারা জানো না একটু জেনে রাখো। ওয়ার্ডের আমরা নেক্সটে তোমাকে যেটা শেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ডিরাইভেটিভস, যেটার বাংলা অর্থ হচ্ছে শব্দ উৎস। ভালো করে বুঝে নিতে হবে, শব্দ উৎস বা শব্দ উৎসের পরিবর্তন, ঠিক আছে? শব্দ উৎসের পরিবর্তন, ডিরাইভেটিভস, তোমরা বাংলাটা লিখে নিও। এখন ডিরাইভেটিভসকে আমরা যদি বলি যে কি কি এর ভিতরে এসে যায়, ওয়ার্ডকে যদি আমরা বিভিন্ন ফরম্যাটে ভাগ করি, তাহলে একটা ওয়ার্ড কখনো হবে নাউন, ওকে, কখনো সেটাকে আমরা ভার্ব করতে পারবো ওই একই ওয়ার্ডকে, কখনো সেটাকে আমরা অ্যাডজেক্টিভ করতে পারবো, এবং কখনো সেটাকে আমরা অ্যাডভার্ব করতে পারবো। অ্যাডজেক্টিভ আমি ছোট করে লিখলাম। এই যে ওয়ার্ডের চারটি ফরম্যাট, একই ওয়ার্ড কখনো হচ্ছে নাউন, তার সঙ্গে হালকা কিছু লাগিয়ে আমরা ভার্ব করতে পারছি, সেটাকে কোনো কিছু হালকা কিছু লাগিয়ে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব করতে পারছি, এটার নাম হচ্ছে ডিরাইভেটিভস। বাংলা অর্থ কি বললাম? শব্দ উৎপত্তি বা শব্দ উৎপত্তির উৎস। লাইক আমি একটু এক্সাম্পল দিই তোমাদের। আমি বললাম BEAUTY, বিউটি। ভালো করে একটু বুঝে নাও, বিউটি, বিউটি মানে কি? সৌন্দর্য, যেটাকে আমরা নাউনে বলি বিশেষ্য। ওয়েল, সৌন্দর্য, এটি হচ্ছে নাউন, ওকে। এটার ভার্ব কি? BEAUTY, বিউটিফাই, রাইট? সো এটি হলো ভার্ব। দেখো শব্দটা কিন্তু বিউটি, সেখান থেকে ওই উৎপত্তি স্থল থেকে কিন্তু আমরা বলে ফেললাম বিউটিফাই, মানে সুন্দর করা। এটার অ্যাডজেক্টিভ হচ্ছে BEAUTIFUL, বিউটিফুল। তোমরা কিন্তু এই শব্দের সঙ্গে অনেক ইন্ট্রোডিউসড, অনেকে আগে থেকে পরিচিত বিউটিফুল। এবং আরেকটি হলো বিউটিফুলি, BEAUTIFULLY, বিউটিফুলি। তাহলে এবার তুমি একটা বিষয় লক্ষ্য করে দেখো, একটা ওয়ার্ডকে, আমরা কিন্তু ওয়ার্ডের আলোচনা আছে, ভালো করে বোঝো, একটা ওয়ার্ডকে ডিরাইভেটিভস বা উৎস থেকে আমরা কত রকম ভাবে পরিবর্তন করে পাই। একটা হচ্ছে বিউটি, আর একটা হচ্ছে বিউটিফাই, বিউটিফুল এবং বিউটিফুলি। এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি যখন ভোকাবুলারি পড়ো, তুমি যখন ওয়ার্ড পড়ো, তখন কি কখনো তুমি ভেবে দেখেছো যে আচ্ছা বিউটিফুল মানে সুন্দর? এটা কিন্তু আমরা সবাই জানি, বিউটিফুল মানে সুন্দর। আচ্ছা বিউটিফুলের নাউনটা কি? আচ্ছা বিউটিফুলের কি কোনো ভার্ব আছে? প্রসঙ্গত একটা কথা বলি, আমি যে চারটি ফরম্যাট এখানে দিয়েছি, সবগুলো ওয়ার্ডের যে চারটি করে ফরম্যাট আছে তা কিন্তু নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই তিনটি করে ফরম্যাট থাকে। তাহলে এরপর থেকে তোমাদের কাজ হচ্ছে, যে কোনো ওয়ার্ড যখনই তুমি মুখস্থ করবে, সেই ওয়ার্ডটার এই চারটা ফরম্যাট ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি আবার কথাটা রিপিট করছি, যখন তুমি ভোকাবুলারি পড়বে, যে কোনো বই থেকে, যে কোনো সোর্স থেকে, এগুলো কি হয় আসলে বাংলাদেশে এরকম কোনো বই নেই যে চারটি করে ফরম্যাট ব্যবহার করা হয়েছে, আবার নিচে দেখা যাচ্ছে সেগুলো সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে, এটা নিয়ে খুব প্রবলেম হয়। তো আসলে এই ধরনের বই নেই, এই ধরনের বইটা আমি তৈরি করছি, এটার জন্য একটু সময় লাগবে, আমার মেবি হয়তো 1.5 বছরের মতো সময় লাগবে এই ধরনের বই তৈরি করা হচ্ছে। তো যাই হোক, সেটার জন্য দোয়া করবে, একটি বই লিখতে প্রায় 1.5-2 বছরের মতো সময় লাগে। তো যেটা বলছিলাম, বিউটি, বিউটিফাই, বিউটিফুল এবং বিউটিফুলি, এই শব্দগুলো যে চারটি ভাগে দেখছি, দিস ইজ কল্ড ডিরাইভেটিভস। তুমি যদি ইংলিশ ভালো করে বুঝতে চাও, ইংলিশের মজা পেতে চাও, তাহলে তোমাকে চারটি ফরম্যাট ভালো করে জানতে হবে। এই যে তুমি অনেক সময় বলো না যে আমি এখন ক্লাস 10-এ, আমি এখন ক্লাস 9-এ, আমি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ পারি না। ফিল ইন দ্য গ্যাপ পারি না, তুমি কেন পারো না জানো? তোমার এই বেসিকের অবস্থাটা খুব খারাপ। যেমন আমি যদি তোমাকে এরকম একটি বাক্য দিই যে আই ওয়ান্ট টু ডট ডট ইট টু অল, আই ওয়ান্ট টু ডট ডট ইট টু অল, আমি এরকম একটি বাক্য দিলাম, ফিল ইন দ্য গ্যাপে বললাম যে এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড নিয়ে তুমি এখানে বসাও, আই ওয়ান্ট টু ডট ডট ইট টু অল। ভালো করে বুঝো। এখন আমি নিচে কি করলাম, আমি একটি নোটও তোমাকে দিয়ে দিলাম, বা তুমি একটা গুরুত্বপূর্ণ জানো যে টু এর পর সাধারণত একটি কি বসে? ভার্ব বসে। এবং ভার্বের কি ফর্ম বসে? ভার্বের V1 মানে বেস ফর্ম বসে। ভার্বে কিন্তু তিনটা ফর্ম, V1, V2 এবং V3। সো আমি এরকম একটা এক্সাম্পল তোমাকে দিলাম যে আই ওয়ান্ট টু ডট ডট ইট টু অল, তাহলে অনেকের কাছে কিন্তু প্রবলেম শুরু হয়ে যাবে। ওয়েল, সো আমি যেটা বলছিলাম আই ওয়ান্ট টু ডট ডট ইট টু অল, এবার দেখো তুমি এই জিনিসটা কিন্তু জানো যে টু এর পরে কি বসে? একটা ভার্ব বসে, যেটাকে আমি একটু লিখে দিই, ইনফিনিটিভ, রাইট? সো ইনফিনিটিভ। সো টু এর পরে ভার্ব বসে, এই যে টু এর পরে আমরা একটা ভার্ব বসাবো। এখন বিউটি নেব নাকি বিউটিফাই নেব নাকি বিউটিফুল নেব নাকি বিউটিফুলি নেব, খুব কনফিউজ। দ্যাটস ওয়াই আমার মনে হয় যারা এটা জানবে যে বিউটিফাই এটা কি ভার্ব, তারাই কিন্তু এই জায়গাটা শাইন করতে পারবে। দিস ইজ কল্ড বেসিক। এই বেসিকটুকু তোমাকে জানতে হবে, একটা ওয়ার্ড ফাংশন তোমাকে ভালো করে জানতে হবে। সো আমি যেটা ক্লিয়ার করতে চাচ্ছি, যখনই তুমি কোনো ওয়ার্ড মুখস্থ করবে, তখনই চেষ্টা করবে জানার জন্য যে এর ডেরিভেটিভস ফর্মগুলো কি কি, এটা নাউন কি, এটা ভার্ব কি, এটা অ্যাডজেক্টিভ কি, এটা অ্যাডভার্ব কি। ওয়েল, আমি এই কারণে বললাম যে ওয়ার্ডের সঙ্গে কিন্তু পার্টস অফ স্পিচের একটা দারুণ সম্পর্ক রয়েছে। নাউন
ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই চারটি কিন্তু পার্টস অফ স্পিচের এই চারটি প্রকার ওয়ার্ডের সঙ্গে ব্যাপক হারে যায়। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো যে ওয়ার্ডের সঙ্গে পার্টস অফ স্পিচের সম্পর্কটা কিভাবে হয়েছে। ডেরিভেটিভসের আরো অনেক বিশদ আলোচনা আছে, সেটা আমরা পার্টস অফ স্পিচে আলোচনা করব, সেখানে নিট বইও ভালো করে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। ওয়েল, এখন আসো ওয়ার্ড নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা তোমাদের প্রত্যেকের জানা দরকার। আমি যদি তোমাকে বলি যে ওয়ার্ডের সংখ্যা পৃথিবীতে কত, ওয়ার্ডের সংখ্যা পৃথিবীতে কত, তাহলে তুমি কি বলবে? কনফিউজড। সো আমি একটু জরিপ দিই তোমাদের। 1889 সালে একটি সার্ভে করা হয়, একটি জরিপ করা হয়। অক্সফোর্ড যে ডিকশনারিটি আমরা ইংরেজির জন্য ফলো করি, সে অক্সফোর্ড ডিকশনারিতে ওয়ার্ড কাউন্টিং করা হয় 47,156টা। ঠিক আছে, 47,156টা ওয়ার্ড কাউন্টিং করা হয় 1889 সালে। রাইট। তুমি কি জানো এই যে ওয়ার্ডগুলো গণনা করা হয়েছে সেগুলো কোনগুলো? দেখো, প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু 4টা করে ফর্ম আছে, সবগুলো ফর্ম দিয়ে না, কিন্তু শুধুমাত্র এক পাশের গুলো কাউন্টিং করে কিন্তু হয়েছে 47,156। তাহলে ওয়ার্ডে যদি একবারে পুরো প্রকারের কথা বলা হয়, তাহলে এই প্রকারটাকে আরো বাকি 3 দিয়ে গুণ করতে হবে। বাকি 3 দিয়ে গুণ করলে যে আমরা হচ্ছে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে অরিজিনাল সংখ্যা, বর্তমানের কথা বলছি আমরা। আরেকটি মজার বিষয় বলি যে ইংরেজিতে প্রতি 2 ঘন্টা পর পর, প্রতি 2 ঘন্টায় ইংরেজি ডিকশনারিতে একটি করে নতুন ওয়ার্ড যুক্ত হয়। তাহলে ভাবো প্রতিদিন নতুন কত ওয়ার্ড যুক্ত হয়। আচ্ছা, এখানে আমি একটু মিসিং করেছি, 1900 হবে না, এখানে হবে 1800 হবে। রাইট, এটা মিস করেছি, 1889। রাইট, একজন আমাকে কারেকশন করে দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে এই হলো জাস্ট ওয়ার্ড নিয়ে মৌলিক কিছু কথা। এখন ডিরাইভেটিভস তুমি যখন পড়বে যে কোনো একটা বই থেকে, সেগুলো একটু ভালো করে বুঝে নিয়ে একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। লাইক আমি একটু ডিরাইভেটিভসে তোমাদের একটু নমুনাটা দিয়ে দিই, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে বইগুলোতে তোমরা কিভাবে ডিরাইভেটিভসগুলো পড়বে যে কোনো ওয়ার্ড। ওকে, সো ডিরাইভেটিভস বেসিক্যালি হচ্ছে এই 4টি ফরম্যাটে আমরা ভাগ করব। ঠিক আছে, 4টি ফরম্যাটে তোমরা দেখতে পাবে, একটি হচ্ছে নাউন, একটি ভার্ব, একটি অ্যাডজেক্টিভ এবং আরেকটি হচ্ছে অ্যাডভার্ব। এই যে দেখো, অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট মানে সংযুক্তকরণ, অ্যাটাচ মানে যুক্ত করা, আর অ্যাটাচড মানে ইডিযুক্ত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো, এর কিন্তু অ্যাডভার্ব নেই, সবগুলোর কিন্তু অ্যাডভার্ব নেই, কোনোগুলোর কিন্তু আবার অ্যাডভার্ব রয়েছে। সো যখন তুমি কোনো ভোকাবুলারি পড়তে যাবে, এই 4টি ফর্মে তোমাকে মুখস্থ করতে হবে, তাহলে ইংলিশের বেসিকটা তোমার বিল্ড আপ হবে। এবং শুধুমাত্র এইগুলো মুখস্থ করলে হবে না, এইগুলো দিয়ে কিন্তু আবার বাক্য রচনা করতে পারতে হবে, আই মিন সেন্টেন্স মেকিং করতে হবে। ঠিক আছে, আমি আবার রিপিট করছি, আমাদের মূল ফোকাস হচ্ছে ওয়ার্ড নিয়ে কাজ করা, আমি ওয়ার্ডের বাইরে কোনো কথা বলতে চাচ্ছি না। লাইক ধরো তুমি জেনে গেলে যে অ্যাটাচমেন্ট এটা বাংলা অর্থ হচ্ছে সংযুক্তকরণ। এখন এটা দিয়ে তোমাকে একটি বাক্য তৈরি করতে হবে। কিভাবে? নাম্বার 1, সেটা হচ্ছে আই নিড অ্যাটাচমেন্ট। এই অ্যাটাচমেন্টটা আমরা এই জায়গাতে ব্যবহার করতে পারি। ওকে, এইটা এখন তোমাকে জানতে হবে আমার সংযুক্তিকরণ প্রয়োজন। এখন দেখো, তোমাকে এই জিনিসটা আমি পরে শেখাবো সেন্টেন্সে বা বৃহৎ আলোচনা, যে সাবজেক্ট, তারপর এটি ভার্ব, এটি হলো অবজেক্ট। সুতরাং অবজেক্টের জায়গাতে যদি কোনো ওয়ার্ড বসে, তাহলে সেটিকে নাউন হতে হয়। অ্যাটাচমেন্ট শব্দটি নাউন, যদি ভার্বের পরে অবজেক্ট হিসেবে কোনো ওয়ার্ড বসতে চায়, তাহলে তাকে নাউন হতে হয়। রাইট, তুমি এভাবে ব্যবহার করা শিখলে, দিস ইজ কল্ড বেসিক। আমি আবার রিপিট করছি, আমরা লিখতে পারি না, লিখতে গেলে গ্রামাটিক্যালি ভুল হয়, বলতে পারি না, আলাদা করে স্পোকেনের কোর্স করতে হয়। এসবের পেছনে কারণই হলো এই বেসিকগুলো থেকে আমাদের সমস্যা। রাইট, সো এবারে আমি ধরো 2 নাম্বার দিয়ে একটা বাক্য তৈরি করছি, শিখেছি যে অ্যাটাচ মানে হচ্ছে সংযুক্ত করা। যেমন দে অ্যাটাচ, লাইক আমি একটু ভার্ব দিলাম, অ্যাটাচ সামথিং। আমি ছোট ছোট বাক্য দিচ্ছি, দে অ্যাটাচ সামথিং, তারা কিছু একটা যুক্ত করে। আমি তোমাকে পরে শেখাবো এগুলো, যে যখনই ভার্বের জায়গায় বা এই জায়গাটায় সাবজেক্টের পরে যখন আমরা কোনো ওয়ার্ড ব্যবহার করি, তখন কিন্তু সেটা ভার্ব হয়ে যায়, তখন সেটা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। এখন আসো, আমি কিন্তু বেসিক শেখাচ্ছি তোমাদের। লাইক আমি একটু ফিল ইন দ্য গ্যাপ বলছি তোমাদের, ফিল ইন দ্য গ্যাপ, একটু খেয়াল করো তোমরা। এখন এই দুটো আলোচনা থেকে আমি তোমাকে যদি বলি যে এরকম একটি গ্যাপ দেওয়া হলো, যে উই ডট ডট সামথিং ফর ইউ, এই ফিল ইন দ্য গ্যাপ দিলাম, এবং অপশন আমি 2টা দিলাম, একটি হচ্ছে অ্যাটাচমেন্ট, একটা দিলাম হচ্ছে আমি অ্যাটাচমেন্ট, এবং আরেকটি দিলাম হচ্ছে আমি অ্যাটাচ। ওকে, এখন আমাকে বলো তো তুমি কোনটা দেবে, অ্যাটাচমেন্ট দেবে নাকি অ্যাটাচ দেবে? এখানে বলো দেখি। সো উই এর পর আমরা এই জায়গাটা যে ওয়ার্ডটা বসাবো সেটি হচ্ছে ভার্ব। একটু ভালো করে বুঝে নাও সেই ওয়ার্ডটা কি হবে, ভার্ব। সো এইবার তুমি অবশ্যই অ্যাটাচমেন্ট বসাতে পারবে না, বিকজ এটি নাউন। তোমাকে অবশ্যই কোনটা বসাতে হবে? অ্যাটাচ বসাতে হবে। সেই জন্য বেসিক্যালি আমরা এখানে কিন্তু চুজ করবো কোনটা? অ্যাটাচটা চুজ করবো। এই যে তুমি ওয়ার্ডের ফাংশনগুলো জানছো এবং সেন্টেন্সে সেগুলো ব্যবহার করা শিখছো, এগুলোর মধ্যে দিয়ে তোমার ওয়ার্ডের মূল বিষয়টা বিল্ড আপ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই তোমরা হচ্ছে অ্যাটাচ লিখেছো। ওয়েল, সো এবার আসো অ্যাটাচড দিয়ে তুমি একটি বাক্য রচনা করবে বা করা তোমাকে জানতে হবে অ্যাটাচড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। সো তোমাকে জানতে হবে অ্যাডজেক্টিভ হচ্ছে বেসিক্যালি গুণাবলী, নাউন বা প্রোনাউন নিয়ে মানে গুণ বলে। সো ইট ইজ অ্যান অ্যাটাচড পিকচার। তুমি এবার খেয়াল করে দেখো, আমি অ্যাটাচড যে বলেছি, এটা একটি লেগে থাকা সংযুক্ত একটি ছবি। এটা কিন্তু নাউনের আগে আমি বসিয়েছি। সো নাউনের আগে যে ওয়ার্ডটি বসবে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সো আমি তোমাকে পরে এইসব নোট অনেক শেখাবো, তোমরা নিট বইয়ে প্রচুর তথ্য পেয়ে যাবে অ্যাজ ইউজুয়াল। লাইক আমি যদি এরকম একটি তথ্য দিই যে অ্যাডজেক্টিভ এবং তারপরে যে শব্দটি থাকে সেটি হলো নাউন। এই যে দেখো, পিকচার শব্দটি নাউন, ঠিক নাউনের আগে যে শব্দটি বসবে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এবার তুমি আমাকে বলো, এই নিয়মটা তুমি যখন জেনে গেলে, এই সেন্টেন্সটা তুমি যখন বুঝে নিলে, এখন এরকম যদি একটি সেন্টেন্স তোমাকে ফিল ইন দ্য গ্যাপ হিসেবে দেওয়া হয়, ফিল ইন দ্য গ্যাপ, ফিল ইন দ্য গ্যাপ হিসেবে তোমাকে যদি দেওয়া হয়, আর এখানে যদি একটু ফাঁকা রাখা হয়, ভালো করে বোঝো, ফাঁকা রেখে তোমাকে অপশন দেওয়া হলো যে বলো তো বাবা, এখানে কি তুমি অ্যাটাচমেন্ট বসাবে, নাকি তুমি এখানে অ্যাটাচ বসাবে, নাকি তুমি এখানে অ্যাটাচড বসাবে, নাকি তুমি এখানে অ্যাটাচড বসাবে। ওয়েল, সো এইবার বলো তো এই 4টির ভেতর থেকে তুমি কোনটা বেছে নেবে? এখানে
আমার মনে হয় আগে তোমার কাছে অনেক বেশি কঠিন লেগেছিল বা লাগতো, বাট এখন মনে হয় অনেকটা ইজিয়েস্ট হয়ে যাবে তোমার কাছে। ওয়েল, সো সেই জন্য দেখো এটা হচ্ছে পিকচার, শব্দটি নাউন, তার আগে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। সো এতগুলো শব্দের ভেতর থেকে, এতগুলো ওয়ার্ডের ভেতর থেকে আমরা শুধুমাত্র অ্যাডজেক্টিভের দিকে তাকাবো। এতগুলো শব্দের ভেতর থেকে আমরা কার দিকে তাকাবো? অ্যাডজেক্টিভের দিকে তাকাবো। অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাটাচড, যেটা আমরা বুঝে নিয়েছি, মুখস্থ করেছি। ইডি থাকলে কিন্তু সেটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়ে যায়। ওকে, দ্যাটস ওয়াই আমাদের রাইট উত্তর হচ্ছে এখানে অ্যাটাচড। আমি তোমাদেরকে একটা কথা বলি, অনেকেই ফেড আপ হতে পারো, অনেকে হতাশ হতে পারো, তোমরা হয়তো ভাবতে পারো যে সত্যি ইংলিশ অনেক কঠিন। নেভার, এর থেকে সহজ কোনো ওয়েতে আর কখনোই হয়তো বা এই বয়সে এসে, এই স্টেজে এসে তোমাকে আর কেউ ইংরেজি শেখাবে কিনা সন্দেহান।